অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণদেবের চরণে প্রণাম নিবেদন করে আজকের আলোচনার সূত্রপাত। স্বামীজির পত্রাবলী শীর্ষক এই আলোচনার মধ্য দিয়ে আমরা চিঠিগুলি আগেও পড়েছি, তারপর থেকে আবার পড়ব এবং আনুষঙ্গিক যে বিভিন্ন ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলি দেওয়া হবে। আজকের চিঠিখানি লেখা হয়েছে 29শে সেপ্টেম্বর 1894 সালে স্বামীজির প্রিয় ভক্ত আলাসিঙ্গাকে। পুরো নাম পেরুমল আলাসিঙ্গা, ইংরাজির শিক্ষক এবং তিনি একমাত্র ব্যক্তিত্ব যিনি মাদ্রাজ নগরীর দ্বারে দ্বারে ঘুরে স্বামীজির বিদেশ ভ্রমণের জন্য বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগদানের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন। সঙ্গে ছিলেন তাঁর ছাত্র দল। সেই আলাসিঙ্গা পেরুমলকে লেখা এই পত্রখানি। চিঠিখানি আগে পড়ি। প্রিয় আলাসিঙ্গা, তুমি যে সকল কাগজ পাঠাইয়াছিলে সেগুলি যথা সময়ে আসিয়াছে। এতদিনে তুমিও নিশ্চয় আমেরিকার কাগজে যে সকল মন্তব্য প্রকাশিত হইয়াছে তাহার কিছু কিছু পাইয়া থাকিবে। এখন সব ঠিক হইয়াছে। সর্বদা কলকাতায় চিঠিপত্র লিখিবে। বিশ্ব ধর্ম মহাসম্মেলনের পর স্বামীর নানা কথাকে ঘিরে নানা মন্তব্য বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। কিছু কিছু খবর তাঁর স্বদেশ ভারতবর্ষ গেছে, সেই সম্পর্কে উল্লেখ করেছেন প্রথমেই। আর তারপর যে বলছেন যে কলকাতায় চিঠিপত্র লিখিবে কেন? স্বামীজির যারা গুরু ভাই তারা তো রয়েছেন কলকাতায় বরাহনগর মঠে। সেই মঠ প্রথম সন্ন্যাসীদের কেন্দ্র, প্রথম সংঘ, এবং সেইখানে বলছেন সব সময় তুমি সমস্ত খবর পৌঁছে দেবে। ওই যে বললেন কথাটি, সর্বদা কলকাতায় চিঠিপত্র লিখিবে, এই সর্বদা কথাটি তাৎপর্যপূর্ণ। কলকাতার সঙ্গে যোগাযোগ স্বামীজি সবসময় রাখতে চাইছেন। তার সবচেয়ে বড় কারণ যাতে করে তার গুরু ভ্রাতাগণ আমেরিকায় তিনি কি করছেন সে সম্পর্কে যথেষ্ট অবহিত থাকেন। সেই কারণেই কলকাতার সঙ্গে যোগাযোগ রাখতে বলছেন। আবার চিঠি থেকে পড়ি। হে আমার সাহসী নিঃস্বার্থ সন্তানগণ, তোমরা সকলেই বড় সুন্দর কার্য করিয়াছ। আমি তোমাদের কথা স্মরণ করিয়া বড়ই গৌরব অনুভব করিতেছি। ভারত তোমাদের লইয়া গৌরব অনুভব করিতেছে। স্বামীজি বলছেন শুধু আমি নিজে নয়, তোমাদের কাজের জন্য ভারতবর্ষের মতো যে বিশাল ভূমি, সেই ভূমির প্রত্যেকটি অধিবাসী তোমাদের অভিনন্দন জানাচ্ছে, তোমাদের সাদরে সম্বর্ধনা জানাচ্ছে মনের গভীর প্রদেশ থেকে। আলাসিঙ্গাকে স্বামীজি অনেকদিন আগেই বলেছিলেন যে একটা কাগজ বার করো, একটা কাগজ যেটা তোমাদের মুখপত্র হয়ে কাজ করবে,
যার মধ্যে দিয়ে রামকৃষ্ণদেবের চিন্তাধারা, স্বামীজির নিজের প্রদর্শিত পথ, সেগুলি যেন ফুটে ওঠে। সেই কাগজের কথা এইবার মনে করিয়ে দিচ্ছেন। স্বামীজি লিখছেন, তোমাদের যে সংবাদপত্র বাহির করিবার সংকল্প ছিল তাহা ছাড়িও না। আরেকবার বলি লাইনটি, তোমাদের যে সংবাদপত্র বাহির করিবার সংকল্প ছিল তাহা ছাড়িও না। বিশেষ করে খেতড়ির রাজা এবং কাঠিয়াওয়াড়ের ঠাকুর সাহেব যাহাতে আমার কার্যের বিষয়ে সর্বদা সংবাদ পান তাহা করিবে। আমি একটি অভিনন্দনের প্রত্যুত্তর লিখিতেছি, যদি এখান থেকে ছাপানো সম্ভব হয় পাঠাইয়া দিব, নতুবা টাইপ করিয়া পাঠাইয়া দিব। নিরাশ হইও না, ভরসায় বুক বাঁধো। এরূপ সুন্দরভাবে কার্য সম্পন্ন হওয়ার পর যদি আবার তোমার নৈরাশ্য আসে, তাহা হইলে তুমি মূর্খ। নিজের উপর বিশ্বাস রাখো। ভারতের বাহিরে কোনরূপ কার্য বা সভা সমিতি করিতে আমি ইচ্ছা করি না। ভারতই আমার কার্যক্ষেত্র। আমাদের কার্য বিদেশে যদি সমাদৃত হয়, তাহার মূল্য এইটাই যে ভারত জাগিবে আমাদের কার্যের ফলে। আমাদের কাজ যে আজ আমেরিকায় লোকে যে অভিনন্দন জানাচ্ছে আমাকে, বেদান্তের যে চিন্তাধারা আমেরিকার মানুষ গ্রহণ করেছে, তার কারণ স্বামীজির মতে যে এই কারণের ফলে ভারত জাগ্রত হবে। আবার ভারতের মধ্যে যে নৈরাশ্য বাসা বেঁধেছে, সেই নৈরাশ্য দূর হবে, ভারত আবার জাগ্রত হইবে। আমেরিকার ব্যাপারে ভাব বিস্তারের জন্য আমাদের দৃঢ় ভিত্তির প্রয়োজন। মাদ্রাজ এবং কলকাতা, মাদ্রাজ এবং কলকাতা এই দুইটি কেন্দ্র এখন হইয়াছে। অতি শীঘ্রই ভারতে আরো শত শত কেন্দ্র হইবে। যদি পারো তবে সংবাদপত্র ও সাময়িক পত্র উভয়ই বাহির করো। সংবাদপত্র দৈনিক ভিত্তিতে বেরোয়, সাময়িক পত্র নির্দিষ্ট সময় অন্তর বেরোয়। শেষ পর্যন্ত সাময়িক পত্র বেরিয়েছিল, সবাই জানেন, ব্রহ্মবাদী তার নাম, এবং তার মধ্য দিয়ে আলাসিঙ্গা সেই সাময়িক পত্রের দায়িত্ব গ্রহণ করেন। তার মধ্য দিয়ে স্বামীজির বাণী ভারতবর্ষের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে তিনি ছড়িয়ে দেন। বৎস, মনে রাখিও, ইচ্ছা শক্তি জগৎকে পরিচালিত করিয়া থাকে। যদি ইচ্ছা শক্তি তোমাকে জাগ্রত করিতে পারে, ইচ্ছা শক্তি তোমার মনোবাসনাকে কার্যে পরিণত করিবে। যুবকগণ যদি কোনো কারণে খ্রিস্টান হইয়া যায়, তাহার জন্য দুঃখ করিও না। আমাদের নিজেদের দোষেই ইহা ঘটিতেছে। পরমহংসদেবের একটি জীবনী আমার হাতে আসিয়াছে। আমি সমুদয় পড়িয়াছি, তারপর আবার কলম ধরিতেছি। আমাদের পূর্বপুরুষেরা আত্মার স্বাধীনতা দিয়াছিলেন, তাই এদেশে ধর্মের উত্তরোত্তর বৃদ্ধি ও বিকাশ হইয়াছে। দেহকে যত প্রকার বন্ধনের মধ্যে তাহারা ফেলিলেন,
দেহকে যত প্রকার বন্ধনের মধ্যে তাহারা ফেলিলেন, তাহার ফলেই সমাজের বিকাশ হইল না। পাশ্চাত্য দেশে ঠিক ইহার বিপরীত। পাশ্চাত্য দেশে কি হয়েছে? সমাজে স্বাধীনতা আছে অনেক, কিন্তু ধর্মের দিকে তাদের মতি নেই, এবং ধর্মের দিকে তাদের কোনরূপ স্বাধীনতাও নেই। ইহার ফলে ধর্ম নিতান্ত অপরিণত, কিন্তু সমাজ উন্নত। মনে রাখিও, ভারতের আদর্শ ধর্মমুখী এবং অন্তর্মুখী। ভারতবর্ষের মানুষ নিজেদের অন্তরের যে ঐশ্বর্য, সেই অন্তরের ঐশ্বর্যকে যাতে ক্রমান্বয়ে বৃদ্ধি করা যায়, তার জন্য তারা চেষ্টা করে গেছেন। জাগতিক উন্নতি হয়তো হয়নি ততটা, কিন্তু সেই জাগতিক উন্নতি হবার দিন আসন্ন প্রায়। পাশ্চাত্যে এতটুকু আধ্যাত্মিক উন্নতিও সমাজের উন্নতির ভিতর দিয়া করিতে হয়। আধুনিক সংস্কারকগণ ভারতের ধর্মকে নষ্ট না করিয়া সংস্কারের আর কোন উপায় দেখিতে পান না। কিন্তু সকল ধর্মের যে প্রসূতি যিনি, সকল ধর্মের যে প্রসূতি যিনি, সেই বেদান্ত ধর্মকে বুঝিবার ইচ্ছা তাহাদের মধ্যে বিশেষ নাই। আমি ঈশ্বরের ইচ্ছায় এই সমস্যার কিছুটা মীমাংসা করিয়াছি, কিন্তু আমি এই শিক্ষায় দিতেছি যে ইহা কার্যে পরিণত করিবার জন্য সারা জীবন চেষ্টা করিয়া যাইতে হইবে। সময় অনেক লাগিবে, অনেক দীর্ঘ সময় লাগিবে, দীর্ঘকাল ব্যাপী আলোচনার প্রয়োজন আছে। সহিষ্ণুতা অবলম্বন করো, কাজ করিয়া যাও। তোমাদের যে অভিনন্দন, সেই অভিনন্দন আমি অন্তর হইতে গ্রহণ করিয়াছি। তাহার উত্তর দিবার কার্যে আমি বর্তমানে ব্যস্ত আছি। ইহা ছাপাইবার বিশেষ চেষ্টা করিবে। যদি নিজেরা না পারো, ইন্ডিয়ান মিরর কাগজে ছাপাইবার চেষ্টা করিবে। শেষ করছেন, দেখুন কি বলে, তোমাদেরই বিবেকানন্দ। আলাসিঙ্গা এবং তার যে তরুণ ভক্তরা, তাদের সঙ্গে স্বামীজির এত বেশি নৈকট্য, এত বেশি তাদেরকে তিনি আপনার লোক বলে মনে করেন, যে বলছেন, চিঠির অন্তে লিখছেন, তোমাদেরই বিবেকানন্দ। আবার একটু যোগ করলেন কথা, বর্তমান হিন্দু সমাজ আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন মানুষের জন্য গঠিত, কিন্তু অন্য সকলকে নির্দয়ভাবে পিষিয়া ফেলে। কেন? ইহা উচিত নহে। যাহারা একটু আধটু সম্ভোগ করিতে চায়, রূপ এবং রসের আস্বাদন করিতে চায়, তাহাদেরকে ধর্মের প্রকৃত তত্ত্ব আগে বুঝাইতে হইবে, তাহার পর তাহাদের নিজেদের পথে আনিতে হইবে। ইতি বি। এবারে ছোট্ট করে শেষ করলেন, বি বলি। পরের চিঠি 22 অক্টোবর লিখছেন, ওই একই বছরের 1894 বাল্টিমোর থেকে লিখছেন, এবং চিঠির ওপরেই হেডিং দেওয়া আছে, মঠের সকলকে লক্ষ্য করিয়া স্বামী রামকৃষ্ণানন্দকে লিখিত। গুরু ভাইদের লিখছেন মঠের সকলকে লক্ষ্য করিয়া, কিন্তু চিঠির উপরে স্বামী রামকৃষ্ণানন্দকে লিখিত বলা আছে। প্রেমাস্পদেশু, তোমার পত্র পাইয়া সকল সমাচার অবগত হইলাম। তোমাদের অ্যাড্রেস ফ্রম দ্য টাউন হল মিটিং
অ্যাড্রেস ফ্রম দ্য টাউন হল মিটিং এখানকার খবরের কাগজে বাহির হইয়াছে। টেলিগ্রাফ করিবার আবশ্যক ছিল না। সকল কার্য যে কুশলে সম্পন্ন হইয়াছে ইহাই পরম মঙ্গল। এক্ষণে তোমাদের নিজেদের শক্তির পরিচয় পাইলে স্ট্রাইক দ্য আয়রন while it is hot, স্ট্রাইক দ্য আয়রন while it is hot। লোহা যখন গরম থাকবে তখনই লোহাকে আঘাত করো, আঘাত করে তাকে নিজের ছাঁচে নিয়ে এসো। এই কথাটা মনে করিয়ে দিচ্ছেন গুরু ভাইকে। মহাশক্তিতে কার্যক্ষেত্রে অবতরণ করো, কুণেবীর কাজ নয়। ঈর্ষা অহমিকা গঙ্গার জলে জন্মের মতো বিসর্জন দাও। মহাবলে কাজে লাগিয়া যাও, বাকি সমস্ত পথ প্রভু দেখাইয়া দিবেন। বাকি সমস্ত পথ প্রভু দেখাইয়া দিবেন। প্রভু হয়েছেন জীবনের ধ্রুবতারা শ্রীরামকৃষ্ণ দেব। সেই অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ দেব তার আলোকে, তার যে শিক্ষা, সেই শিক্ষার আলোকে সব জটিলতা কেটে যাবে। সমস্ত পথ, যে জটিল পথগুলি সামনে যে প্রতিবন্ধকতা দাঁড়াচ্ছিল সেটি দূরে চলে যাবে। মহাবন্যায় সমস্ত পৃথিবী ভাসিয়া যাইবে। মাস্টার মশাই এবং গিরিশচন্দ্র ঘোষ তাহারা দুইটি বৃহৎ পত্র আমাকে লিখিয়াছেন। তাহাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। কিন্তু আমি আর কিছু দেখিতে পাইতেছি না। ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, কাজ করো কাজ করো। এদেশে কার্যের বিরাম নাই। আমি নিজের কথা বলিতে পারি, সমস্ত দেশ দাবড়ে বেড়াচ্ছি। যেখানে তার তেজের বীজ পড়বে সেইখানেই ফল ফলবে। সকলের সঙ্গে সহানুভূতি করিয়া কার্য করিতে হইবে, তবেই আশু ফল লাভ হইবে। যোগেন ও বাবুরা তাহাদের শারীরিক অবস্থা এখন কিরূপ? নিরঞ্জন বোধহয় সিংহল হইতে ফিরিয়া আসিয়াছি। সিংহলে যদি গিয়াছিল তা পালি ভাষা শিক্ষা করে নাই কেন? অনর্থক ভ্রমণে কি ফল হইবে? এবারকার উৎসব এমনভাবে করিবে ভারতে পূর্বে আর যেন এরূপ হয় নাই। এখন হইতেই তাহার উদ্যোগ করো। অনেকেই যদি কিছু কিছু সহায়তা করে, তাহা হইলে সেই উৎসবের মধ্যে আমাদের একটা স্থান হইয়া যাইবে। সকল বড় লোকের কাছে যাতায়াত করিবে, যোগাযোগ রাখিবে। আমি যে সকল চিঠিপত্র লিখি তাহা না ছাপাইয়া যাহা বিবাদ শূন্য সেইগুলি ছাপাইবে। আগেও লিখিয়াছি, মা ঠাকুরানীর জন্য একটা জায়গা স্থির করিয়া আমাকে পত্র দাও। মা ঠাকুরানীর জন্য একটা জায়গা স্থির করিয়া আমাকে পত্র দাও। তার একটি স্থায়ী নিবাস গড়ে তোলা স্বামীর দীর্ঘকালের স্বপ্ন ছিল। তাকে বলেছেন জ্যান্ত দুর্গা। তার চিন্তায় তার বিনিদ্র রজনী কাটে। মা ঠাকুরানীর জন্য একটা জায়গা স্থির করিয়া আমাকে পত্র দাও, যত শীঘ্র পারো। কোন দেনা এখনো বাকি আছে কিনা আমাকে জানাও। কত দেনা তাহাও লিখিবে। যাহারা তাহার শরণাগত, তাহাদের ধর্ম, অর্থ,
কাম মোক্ষ পদতলে মাভৈ মাভৈ সমস্ত হইবে ধীরে ধীরে। তোমাদের নিকট আমি একটাই চাই, হামবড়া নয়, দলাদলি নয়, ঈর্ষাকে জন্মের মতো বিদায় দাও। পৃথিবীর ন্যায় সর্বংশ সমস্ত কিছু ধরনী সহ্য করে নেয় বিনা প্রতিবাদে। পৃথিবীকে বলা হয় সর্বংসহা মাতা। এই পৃথিবীর ন্যায় সর্বংসহ হও। যদি এইটি পারো, দুনিয়া তোমাদের পায়ের তলায় আসবে। এবারকার জন্মোৎসবে বোধহয় আমি যোগদান করতে পারিব। আমি পারি বা না পারি, এখন হইতে তার সূত্রপাত যদি করো, তবে বড় উৎসব হইতে পারে। অধিক লোক প্র্যাকটিক্যাল বুদ্ধি, বাস্তব বুদ্ধি প্রয়োগ করে স্বামীজি বলছেন, ঠাকুরের জন্মোৎসব কিভাবে তোমরা পালন করবে, কিভাবে পালন করলে বেশি মানুষের কাছে তোমরা যেতে পারবে। এইখানটা দেখুন ভালো করে। অধিক লোক একত্র হইলে খিচুড়ি ইত্যাদি বসাইয়া খাওয়ানো বড়ই অসম্ভব। অধিক লোক একত্র হইলে খিচুড়ি ইত্যাদি বসাইয়া খাওয়ানো বড়ই অসম্ভব। খাওয়া দাওয়া করিতেই দিন চলিয়া যায়। যদি অধিক লোক হয়, তবে দিবে দাঁড়া প্রসাদ। দাঁড়া প্রসাদ অর্থাৎ ব্যাখ্যা করে দিলেন, একটা সরাতে লুচি হাতে হাতে দিলেই যথেষ্ট হইবে। মহোৎসব যেখানে হয়, পেটের খাওয়া কম করিয়া মস্তিষ্কের খাওয়া কিছু দিতে চেষ্টা করো। মহোৎসব যেখানে হয়, পেটের খাওয়া কম করিয়া মস্তিষ্কের খাওয়া দিবার চেষ্টা করো। 20,000 লোকে যদি 4 আনা করিয়া দেয়, 5,000 টাকা এখানেই উঠিয়া যাইবে। পরমহংসদেবের জীবন, তাহার শিক্ষা, অন্যান্য শাস্ত্র হইতে উপদেশ, এই সব লোকের মধ্যে ছড়াইয়া দাও, লোককে শিক্ষা দাও। পরমহংসদেব কি বলিয়াছেন? বাংলার গ্রামে গ্রামে হরিসভা আছে, ওইগুলিকে ধীরে ধীরে লইতে হইবে। আমার কথা বুঝিতে পারিতেছ? হরিসভাগুলিকে আমাদের ভাব প্রচারের কেন্দ্র করিয়া তোলো। সর্বদা আমাকে পত্র লিখিবে, আমার কাছ হইতে নির্দেশ পাইলে সেই নির্দেশের অনুসারে কার্য করিবে। খবরে কাগজের অংশ আমাকে বেশি পাঠাইবার প্রয়োজন নাই। অনেক হইয়াছে, অনেক কাগজ আমার জমিয়া গিয়াছে। ইতি বিবেকানন্দ। এবার লিখছেন পরবর্তী চিঠি মিসেস হেলকে। মিসেস হেলের পরিচয় আপনারা জানেন, আগেও আমি উল্লেখ করেছিলাম। স্বামীজির অসীম দুর্দিনে তাকে তিনি আশ্রয় দিয়েছিলেন। চিকাগো ধর্ম সম্মেলনে যাতে অধিকার পান ভাষণ দেবার জন্য আমন্ত্রিত হয়ে যাতে তিনি যেতে পারেন, তার ব্যবস্থা করেছেন। মিসেস হেলকে স্বামীজি সম্বোধন করতেন মা বলে। তার মেয়েদের বলতেন নিজের ভগিনী। মেয়েদের কাছে লেখা চিঠিও আছে। আগে মিসেস হেলকে লেখা চিঠিখানি পড়ি। বাল্টিমোর থেকে লিখছেন, মা দেখুন আমি কোথায় এসে পড়েছি। চিকাগো ট্রিবিউনে ভারতের একটি টেলিগ্রাফ আপনি লক্ষ্য করিয়াছেন নিশ্চয়। এখান থেকে যাব ওয়াশিংটন, সেখান থেকে ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক যাবার পথে মিস মেরির ঠিকানা পাইয়া থাকিলে
তার সঙ্গেও দেখা করে যাব। আশা করি আপনি এতদিনে নিরুদ্বেগ হইয়াছেন। আপনার স্নেহের বিবেকানন্দ। এই চিঠির একটি পটভূমি আছে, যে চিঠিটি পড়া হলো। মিসেস হেল অনেকদিন স্বামীজির কোনো খবর পাননি। কোথায় আছেন, কি করছেন, সেই খবর পাননি। উদ্বিগ্ন হয়ে তিনি স্বামীজির নানা বন্ধু বান্ধব পরিচিতজন যারা, তাদেরকে খোঁজ খবর নিচ্ছেন। স্বামীজির কানে সেই খবর পৌঁছল। মিসেস হেলকে সঙ্গে সঙ্গে তিনি ছোট হলেও একখানি চিঠি লিখলেন এবং সেই চিঠিতে জানালেন তার গতিবিধি, কোথায় কোথায় তিনি যাবেন ভবিষ্যতে, তার ভাষণ আছে ইত্যাদি জানালেন। ঠিক পরবর্তী চিঠিটাই লিখছেন কন্যাকে, মিসেস হেলের কন্যা মিস মেরি হেল। মিস মেরি হেলকে চিঠি লিখছেন। ততদিনে স্বামীজি চলে এসেছেন ওয়াশিংটনে। বাল্টিমোর থেকে ওয়াশিংটনে চলে এসেছেন, সেখান থেকে চিঠি লিখছেন মিস মেরি হেলকে। প্রিয় ভগিনী, তুমি অনুগ্রহ করে যে পত্র দুখানি লিখেছিলে সেগুলি পেয়েছি। কাল বাল্টিমোরে আমার বক্তৃতা হবে, সোমবার আবার বাল্টিমোরে হবে। আমি ওয়াশিংটন থেকে বাল্টিমোর চলে যাব। তার দিন কয়েক পরে যাব ফিলাডেলফিয়া। অধ্যাপক রাইটের সঙ্গে দেখা করবার জন্য ফিলাডেলফিয়ায় দিন কয়েক থাকব। রাইট সাহেব স্বামীজির পাণ্ডিত্য বিভূত হয়ে স্বামীজিকে বিশ্বধর্ম সম্মেলনে, বিশ্বধর্ম মহাসম্মেলন বলবো, সেইখানে বরণ করেছিলেন এবং আজীবন স্বামীজির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। স্বামীজির সপ্রশংস উল্লেখ করেছেন বারবার। ধর্মের প্রতিশব্দ হলো ইংরাজিতে তোমরা যা বলো, মেয়েকে বলছেন রিলিজিয়ন। কলকাতাবাসীগণ রূঢ় ব্যবহার করায় আমি খুব দুঃখিত। আমি এখানে সদ্ব্যবহার পেয়েছি, কাজও চমৎকার হচ্ছে। কলকাতা থেকে অনেক সংবাদপত্র আসায় আমি বিরক্ত হয়েছি। আমার দরকার নেই অত খবরে। ভারতে খুব হইচই পড়ে গিয়েছে। আলাসিঙ্গা লিখেছে আমাকে, দেশ জুড়ে গ্রামে গ্রামে আমার নাম রটে গেছে। পূর্বেকার সেই শান্তি আর রইল না। এরপর আর কোথাও বিশ্রাম পাব না, অবসর পাব না। আমি আমেরিকায় সম্মেলন অন্তে নিঃশব্দে কিছু অর্থ সংগ্রহ করবার উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছিলাম। ভারতবর্ষের জন্য কিছু অর্থ যদি আমি নিয়ে যেতে পারি, সেইটাই ছিল আমার উদ্দেশ্য। কিন্তু আমি এখন ফাঁদে পড়ে গিয়েছি। সবাই আমার নাম ডাক জেনে গিয়েছে। সুতরাং আমাকে এখন দিনের পর দিন ভাষণ দিয়ে যেতে হবে, চুপচাপ থাকতে পারবো না। তোমরা সকলে আনন্দে থেকো। তোমাদের স্নেহের বিবেকানন্দ। আবার পরে, এগুলি ছোট চিঠি সব। আবার পরে চিঠি লিখছেন ইসাবেলকে, ওয়াশিংটন থেকে লিখছেন, প্রিয় ভগিনী, আমার দীর্ঘ নীরবতার জন্য ক্ষমা করো। তোমার মাতা আমাকে না জানতে পেরে, আমি কোথায় আছি তার খবর না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন। আমি তার উদ্বেগ দূর করেছি। বাল্টিমোর এবং ওয়াশিংটনে আমার ভাষণ অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং লোকে তার সমূহ প্রশংসা করেছে। এই শীতে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ আমার ইংল্যান্ডে যাবার ইচ্ছা আছে।
লন্ডনের এক মহিলা তার আতিথ্য গ্রহণের জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে আমার ফিরে যাওয়ার জন্য ভারত থেকে প্রতিদিন আমাকে তাগিদ দিচ্ছে। তোমার কাছ থেকে চিঠি পেতে আমার সব সময় কতটা আগ্রহ। যদি লেখাকে আরো বড় করো, আমার আনন্দ আরো বাড়বে। তোমার সদা স্নেহময় ভ্রাতা বিবেকানন্দ। ইসাবেলের মাকে অর্থাৎ মিসেস হেলকে স্বামীজি সম্বোধন করেন মা বলে। মেয়েকে নিজের দাদা বোনের মতো দেখেন, তিনি দাদা বোনের মতো দেখেন। চিঠি শেষ করলেন এই বলে, তোমার সদা স্নেহময় ভ্রাতা বিবেকানন্দ। পরবর্তী চিঠি আবার লিখছেন আরাসিঙ্গাকে, ওয়াশিংটন থেকে 1894 সালে। এটি দীর্ঘ চিঠি, অনেক কথা লিখেছেন। প্রিয় আরাসিঙ্গা, আমার শুভ আশীর্বাদ জানিবে। এতদিনে তুমি নিশ্চয়ই আমার অপর পত্রখানি পাইয়াছ। আমি কখনো কখনো তোমাদিগকে কড়া চিঠি লিখি, কখনো কখনো তোমাদিগকে কড়া চিঠি লিখি, তার কারণ তোমাদের উপযুক্ত শিক্ষা দেওয়া আমার উদ্দেশ্য। তোমাদের সকলকে যে কতদূর ভালোবাসি আমি, তাহা তো তোমরা জানো। তুমি অনেকবার আমি কোথায় কোথায় ঘুরিতেছি, কি করিতেছি, আমার বক্তৃতাগুলির সংক্ষিপ্ত আভাস ইত্যাদি জানিতে চাহিয়াছ। মোটামুটি জানিয়ে রাখো, ভারতেও যাহা করিতাম এখানে ঠিক তাই করিতেছি। ভগবান যেখানে লইয়া যাইতেছেন সেখানেই যাইতেছি। পূর্ব হইতে সংকল্প করিয়া আমার কোনো কার্য হয় না। আরো একটি বিষয়ে মনে রাখি, আমাকে অবিশ্রান্ত কার্য করিতে হয়। আমার কোনো বিশ্রাম নাই। ভাষণের পর ভাষণ আমার জন্য অপেক্ষা করিতেছে। আমার চিন্তা রাশি একত্র করিয়া পুস্তক আকারে গ্রথিত করিবার কোনো অবসর আমার নাই। আলাসিঙ্গ অনেকবার স্বামীজিকে বলেছেন যে বিভিন্ন ভাষণে আপনি যে কথাগুলি বলছেন সেগুলি তো হারিয়ে যাচ্ছে, লোকে সেগুলির খবর পাবে না এরপরে। স্বামীজি তাকে বলছেন যে আমি অবসর পাচ্ছি না। বিভিন্ন ভাষণ আমার জন্য একটার পর আরেকটা ভাষণ আমাকে দিতে হচ্ছে। আমি অবসর পেয়ে আমার চিন্তাগুলোকে সাজিয়ে বিন্যস্ত করে পুস্তক আকারে প্রকাশ করবার, পুস্তক আকারে তাকে সজ্জিত করবার কোনো সুযোগ আমার নাই। এবং বলছেন এত বেশি কাজ রাত দিন আমাকে করিতে হইতেছে, আমার স্নায়ুগুলি যথেষ্ট দুর্বল হইয়া পড়িতেছে, আমি বেশ বুঝিতে পারিতেছি। কি আশঙ্কার কথা দেখুন, এত বেশি কাজ তাকে করতে হচ্ছে, এত বেশি চিন্তা, জাগতিক চিন্তা তো নয়, কিভাবে আমার জীবন দৈনন্দিন পরিচালনা করব তার চিন্তা নয়, উচ্চস্তরের চিন্তা, যে চিন্তা মানুষকে অনুপ্রেরণা দেবে, আমাদের মতো লোকদের, আপনাদের মতো লোকদের অনুপ্রেরণা দেবে, সেই চিন্তা। সেগুলির জন্য তাকে এত বেশি পরিশ্রম করতে হচ্ছে। তিনি বলছেন, স্বামীজি আশঙ্কা করছেন যে আমার স্নায়ুগুলি যেন দুর্বল হয়ে পড়ছে। ভারত হইতে
অনেক কাগজপত্র আসিয়াছে, আর প্রয়োজন নাই। তুমি এবং মাদ্রাজের অন্যান্য বন্ধুগণ আমার জন্য যে নিঃস্বার্থভাবে কঠোর পরিশ্রম করিয়াছ, তাহার জন্য আমি তোমাদের নিকট কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। তবে জানিয়া রাখো, তোমরা যাহা করিয়াছ তাহার উদ্দেশ্য আমার নাম বাজানো নহে। তাহার উদ্দেশ্য আমার নাম বাজানো নহে, তোমাদের শক্তি সম্বন্ধে তোমাদিগকে সজাগ করাই ইহার উদ্দেশ্য। সংগঠন কার্যে আমি পটু নই। ধ্যান ধারণা এবং অধ্যয়নের উপর আমার ঝোঁক। আমার মনে হয় যথেষ্ট কাজ করিয়াছি, এখন একটু বিশ্রাম করিতে চাই। আমার গুরুদেবের নিকট হইতে যাহা পাইয়াছি, আমি এখন তাহাই লোককে একটু শিক্ষা দিব। আবার বলি এই পংক্তিটি, আমার গুরুদেবের নিকট হইতে যাহা পাইয়াছি, আমি তাহাই লোককে একটু শিক্ষা দিব। তোমরা এখন জানিয়াছ তোমরা কি করিতে পারো। মাদ্রাজের যুবকগণ, তোমরাই তো সব করিয়াছ, আমি তো নামমাত্র নেতা। আমি সংসার ত্যাগী, অনাসক্ত সন্ন্যাসী। সংসার ত্যাগী, অনাসক্ত সন্ন্যাসী। আমি কেবল একটি জিনিস চাই, যে ধর্ম বা ঈশ্বর বিধবার অশ্রুমোচন করিতে পারে না, অনাথ শিশুর মুখে এক মুঠো খাবার দিতে পারে না, আমি সেই ধর্মে, সেই ঈশ্বরে বিশ্বাস করি না। ওই যে বলেছেন একটু আগে আরেকটি চিঠিতে, বলছেন যে আমার আমেরিকায় আমি নিঃশব্দে নানা জায়গায় ঘুরে কিছু অর্থ সঞ্চয় করতে চেয়েছিলাম। এই অর্থ কোথায় যাবে? এই অর্থ তিনি নিয়ে যাবেন নিজের স্বদেশে, ভারতবর্ষে। গুরু ভ্রাতারা মিলে সেগুলি বিলিয়ে দেবেন, বিতরণ করবেন। কাদের মাঝখানে? খাদ্যহীন, বস্ত্রহীন যে শিশু, যার শৈশব বিপন্ন, তাদের মাঝখানে বিলিয়ে দেবেন। বিধবার অশ্রুমোচন যাতে হয় তার চেষ্টা করবেন। সুতরাং স্বামীজির এই কথাটি সর্বাঙ্গীনভাবে সত্য, যে ঈশ্বর বিধবার অশ্রুমোচন করিতে পারে না, যে ধর্ম অনাথ শিশুর মুখে এক মুঠো খাবার দিতে পারে না, আমি সেই ধর্মে, সেই ঈশ্বরে বিশ্বাস করি না। যতক্ষণ কোনো মত পুস্তকের মধ্যেই আবদ্ধ, আমি তাহাকে ধর্ম বলিব না। চক্ষু আমাদের পিঠের দিকে নয়, চক্ষু আমাদের সামনের দিকে। সম্মুখে অগ্রসর হও। যে ধর্মকে তোমরা নিজের ধর্ম বলিয়া গৌরব করো, সেই ধর্মের উপদেশগুলি নিজের জীবনে কার্যে পরিণত করো। ঈশ্বর তোমাদিগকে সাহায্য করিবেন। হে বৎস, যথার্থ ভালোবাসা কখনোই বিফল হয় না। আজ হোক, কাল হোক, শত শত যুগ পরেই হোক, সত্যের জয় হইবেই হইবে, প্রেমের জয় হইবেই। তোমরা কি মানুষকে ভালোবাসো? ঈশ্বরের অন্বেষণে কোথায় যাইতেছ? দরিদ্র যাহারা, দুঃখী যাহারা, দুর্বল যাহারা, সকলেই তোমার ঈশ্বর। অগ্রে তাহাদের উপাসনা করো। প্রেমের শক্তি সর্বময়। নাম যশের ফাঁকা চাকচিক্য লইয়া কি করিবে? খবরের কাগজে কি বলে না বলে, তাহার দিকে আমার কোনো লক্ষ্য নাই। তোমার হৃদয়ে প্রেম আছে তো?
তুমি সম্পূর্ণ নিষ্কাম যদি হও, তুমি সর্বশক্তিমান। তুমি যদি সম্পূর্ণ নিষ্কাম হও, তুমি সর্বশক্তিমান। কে পারিবে তোমার শক্তি রোধ করিতে? চরিত্র বলে মানুষ সর্বত্র জয়ী হয়। তোমাদের মাতৃভূমি বীর সন্তান চাইতেছেন, তোমরা বীর হও। মাতৃভূমি চাইছেন নিজেদের সন্তান যেন এমন হয় যাতে দেশবাসীর দারিদ্র, দুঃখ, দুর্দশা কিছুটা হলেও সেগুলি যাতে বিমোচন হয়। ওই জন্য বলছেন স্বামীজি, লিখছেন এখানে, ঈশ্বর তোমাদিগকে আশীর্বাদ করুন, মাতৃভূমি তোমাদের বীর সন্তান চাইতেছেন, তোমরা বীর হও। সকলেই আমাকে ভারতবর্ষে ফিরিয়ে আসতে বলিতেছে। তাহারা মনে করে আমি গেলে তাহারা বেশি কাজ করিতে পারিবে। বন্ধু, তাহারা ভুল বুঝিয়াছে। দেশের মধ্য হইতে যদি স্বদেশ হিতৈষীর প্রেরণা বাহির হয়, তবে অল্পকালের মধ্যে শত শত বীর অগ্রসর হইয়া কার্যে লাগিয়া যাইবে। যদি খাঁটি স্বদেশ প্রেম হৃদয়ে জাগ্রত হয়, তবে দেখিবে অল্পকালের মধ্যে দেশের সন্তানগণ নানা দিকে অগ্রসর হইয়া কার্যে লাগিয়া যাইবে। তোমরাই সব করিয়াছ, ইহা জানিয়া আরো কার্য করিতে থাকো। আমার দিকে তাকাইও না, ঈশ্বরের কথা সর্বদা স্মরণ করো। আমি ভগবানের দাস, বিভিন্ন মতবাদ লইয়া আমি কি করিব? একজন যদি আমার বিরুদ্ধে থাকে, শত শত মানুষ আমাকে সাহায্য করিতে সদাই প্রস্তুত। আমেরিকাতে মানুষ মানুষের জন্য ভাবে, নিজের ভ্রাতাদের জন্য কাঁদে। মেয়েরা এখানে সকল কার্যে আগুয়ান, অগ্রসর হইয়া তাহারা সমাজের উন্নতির চেষ্টা করে। সব দিকে যদি সুবিধা হয়, অতি কাপুরুষের মধ্যেও বীরের ভাব ধারণ করিবে। প্রকৃত বীর নীরবে কার্য করিয়া চলিয়া যান। একজন বুদ্ধ জগতে প্রকাশিত হইয়াছেন, তাহার পূর্বে কত শত বুদ্ধ নীরবে জীবন দিয়া গিয়াছেন। প্রিয় বৎস আলাসিঙ্গা, আমি ঈশ্বরকে বিশ্বাস করি, মানুষকে বিশ্বাস করি। দুঃখী দরিদ্রকে সাহায্য করা, পরের সেবার জন্য নরকে যাইতে আমি সদাই প্রস্তুত। আমি মনে করি ইহা খুব বড় কাজ। পরের সেবা করিবার জন্য যদি আমাকে ঈশ্বরের সেবা বন্ধ রাখিতে হয়, আমি তাহাই করিব। নরকে পর্যন্ত আমি যাইতে প্রস্তুত। পাশ্চাত্য মনের কথা আর কি বলিব? তাহারা আমাকে খাইতে দিয়াছে, পড়িতে দিয়াছে, আশ্রয় দিয়াছে। আমার সহিত তাহারা পরম বন্ধুর মতো ব্যবহার করে। কোন জাতি অপরকে যদি ঘৃণা করে, সেই জাতি কখনোই সুস্থ হইয়া জীবিত থাকিতে পারে না। ভারতবাসীরা যখন ম্লেচ্ছ শব্দটি আবিষ্কার করিল, তখন অপর জাতির সহিত তাহার সকল সম্পর্ক ঘুচিয়া গেল এবং ভারতের অদৃষ্টে ঘোর সর্বনাশের সূত্রপাত হইল। আমি শীঘ্রই এখান হইতে চলিয়া যাইতেছি। এইখানে আমাকে আর কোনো চিঠি লিখিও না। প্রভু তোমাকে চিরদিনের জন্য আশীর্বাদ করিবেন। তোমার চিরকল্যাণ আমি আকাঙ্ক্ষা করি। দুইটি জিনিস হইতে সাবধান থাকিও, ক্ষমতা প্রিয়তা এবং ঈর্ষা। আত্মবিশ্বাস
অভ্যাস করিতে চেষ্টা করো। ইতি তোমাদের বিবেকানন্দ। আরেকটি চিঠি শুরু করে দিই, ছোট চিঠি। চিকাগো থেকে লিখছেন, নভেম্বর মাসে 1894 সাল, হরিদাস দেশাই মহাশয়কে। দেওয়ান তিনি, প্রিয় দেওয়ানজি সাহেব, আপনি যে এখানেও আমাকে স্মরণ করিয়াছেন তাহা আপনার সৌজন্যের নিদর্শন। আপনার বন্ধুর কথা যে বলিয়াছেন তিনি বর্তমানে আমেরিকায় নাই। আপনার ইউরোপ আসিবার সম্ভাবনা আছে জানিয়া আমি সুখী হইলাম। যে প্রকারই হোক এই সুযোগ গ্রহণ করিবেন। জগতের অন্যান্য জাতি হইতে বিচ্ছিন্ন হইবার জন্যই আমাদের অধঃপতন, এবং পুনর্বার সকলের সহিত একযোগে জগতের জীবনধারায় আমরা যেন ফিরিয়া যাইতে পারি। গতি হইল জীবন। জীবনের মধ্যে যেন গতিবেগ থাকে, জীবনের মধ্যে যেন পাঁচটা জিনিসকে জানবার যেমন আগ্রহ থাকা উচিত, তেমনি বিভিন্ন দেশের সঙ্গে যদি ভারতবর্ষের যোগাযোগ নিবিড় থেকে নিবিড়তর হয় তাহলে ভাবধারা আরো বিকশিত হবে। ভারতবর্ষের অন্তরাত্মার যে কথা, সেই কথা সারা পৃথিবীতে ক্রমে ক্রমে ছড়িয়ে পড়বে। জগতের নিকট আপনার যাহা পরিচয়, সেই একমাত্র দাবি ধর্ম। সেই ধর্মের পতাকাবাহী যথার্থ খাঁটি লোক ভারতের বাহিরে প্রেরণ করিতে হইবে। যে সন্ন্যাসীর অন্তরে অপরের কল্যাণ করিবার কোন স্পৃহা নাই, সে সন্ন্যাসী নহে, সে পশু মাত্র। আমি অলস পর্যটক নই। আমি আমেরিকায় আসিয়াছি নির্দিষ্ট কার্য সম্পন্ন করিবার জন্য। ধর্ম মহাসভায় আমি যাহা বলিয়াছিলাম এবং তাহা কতটা ফলপ্রসূ হইয়াছিল তাহার নিদর্শন স্বরূপ আমেরিকার দৈনিক এবং মাসিক পত্রিকাগুলি পড়িলেই জানিতে পারিবেন। নিজের ঢাক নিজে পেটানো, নিজের ঢাক নিজে পেটানো আমার উদ্দেশ্য নহে, কিন্তু আপনি আমাকে স্নেহ করেন, তাই আপনাকে বিশ্বাস করিয়া আমি বলিতেছি, ইতিপূর্বে কোন হিন্দু এদেশে আমার ন্যায় প্রভাব বিস্তার করিতে পারে নাই। ইতিপূর্বে কোন হিন্দু আমার ন্যায় এদেশে প্রভাব বিস্তার করিতে পারে নাই, এবং আমার আমেরিকা আগমনে যদি অন্য কোনো কাজ নাও হইয়া থাকে, এইটুকু অন্তত হইয়াছে যে ভারতবর্ষে এমন সব মানুষের আবির্ভাব হইয়া থাকে যাহারা সভ্য জাতিকে, পাশ্চাত্যের জাতিগুলিকে ধর্ম এবং নীতি শিক্ষা দিতে পারে। হিন্দু জাতি আজ একজন সন্ন্যাসীকে প্রতিনিধি রূপে এদেশে প্রেরণ করিয়াছিল। তাহার সার্থকতা যথেষ্ট রূপে সাধিত হইয়াছে। আমাকে অনুমতি দিন আমি একটি কাগজের লেখা আপনাকে তুলিয়া দিই। সেই বিখ্যাত কাগজটি শিকাগো ট্রিবিউন বলছে, ধর্ম মহাসভায় বিবেকানন্দ অবিসংবাদিত রূপে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। ধর্ম মহাসভায় বিবেকানন্দ অবিসংবাদিত রূপে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তাহার বক্তৃতা শুনিয়া আমরা বুঝিতেছি এই শিক্ষিত জাতির মধ্যে ধর্ম প্রচারক প্রেরণ করা কত নির্বুদ্ধিতার কাজ। এই যে মিশনারিরা
আমেরিকায় তাদের হেডকোয়ার্টার, কেন্দ্রীয় কার্যালয়, সেখান থেকে তারা এসে এই যে নানা কথা বলে, খ্রিস্টান ধর্ম সম্পর্কে আমাদের শিক্ষা দেয়, ধর্মান্তর করবার প্রচেষ্টা করে, এইগুলি বাতুলতা, একথা বলছে নিউ ইয়র্ক হেরাল্ড। এই অপরিচিত দেশের নরনারী আমাকে যতটুকু বুঝিতে পারিতেছে, ভারতবর্ষের কেহ ততটুকু বোঝে নাই। আমি ইচ্ছা করিলে এখানে পরম আরামের মধ্যে জীবন কাটাইতে পারিতাম, কিন্তু আমি সন্ন্যাসী, আমি সর্বত্যাগী, আমি ভারতবর্ষকে ভালোবাসি, তাই স্বদেশে আমি ফিরিয়া যাইব। 2-4 মাসের মধ্যেই আমি দেশে ফিরিতেছি এবং দেশে গিয়া নগরে নগরে ধর্ম এবং উন্নতির বীজ বপন করিতে থাকিব। এই যে উদ্ধৃত অংশগুলি পাঠ করিবার পর আপনারও নিশ্চয়ই মনে হইবে আমার আমেরিকায় আসার সার্থক হইয়াছে। অনুগ্রহপূর্বক এই চিঠি প্রকাশ করিবেন না। দেখুন স্বামীজির বিনয়, বলছেন যে এই চিঠিখানি ব্যক্তিগতভাবে আপনাকে লেখা, আপনি এটি প্রকাশ করবেন না। আমার সম্পর্কে বড় বড় কাগজের আমি মন্তব্য তুলে দিয়েছি, কিন্তু তার মানে এই নয় যে স্বামীজির ভাষাতেই বলছি আমি, নিজের ঢাক নিজে পেটানো আমার উদ্দেশ্য। ভারতবর্ষে থাকিতেও যেমন এখানেও তেমন অপকৌশল দ্বারা নাম করাকে আমি ঘৃণা করি। আমি প্রভুর কার্য করিয়া যাইতেছি, তিনি আমাকে যেখানে লইয়া যাইবেন আমি সেখানেই যাইব। মূকং করোতি বাচালম, মূকং করোতি বাচালম। যাহার কৃপা মুখকে বাচাল করে, পঙ্গুকে গিরিলঙ্ঘন করায়, তিনি আমাকে সাহায্য করিবেন। মানুষের সাহায্যের ভরসায় আমি অপেক্ষা করিয়া নাই। প্রভুর যদি ইচ্ছা হয় তবে ভারতবর্ষে কিংবা আমেরিকায় কিংবা উত্তর মেরুতে সর্বত্র তিনি আমাকে লইয়া যাইবেন এবং তিনি আমার পার্শ্বে থাকিয়া আমাকে সাহায্য করিবেন। তিনি যদি আমাকে সাহায্য না করেন, অন্য কেহই আর করিতে পারিবে না। তার সাহায্যের জন্যই আমার এই জীবন ধারণ, আমার এই বিদেশ ভ্রমণ। বিদেশ ভ্রমণ করিয়া যে অর্থ আমি পাইয়াছি, সেই অর্থ দেশের মানুষের উপকারের জন্য আমার গুরু ভ্রাতাদের সহায়তা লইয়া আমি বাহির করিব। প্রভু যদি আমাকে সাহায্য না করেন, অন্য কেহ আর করিতে পারিবে না। চিরকাল প্রভুর জয় হোক। আশীর্বাদ আপনাদের বিবেকানন্দ। এই যে হরিদাস দেশাই মহাশয়কে লিখিত চিঠি, এই চিঠির মধ্য দিয়ে আমরা একটি সত্যকে বুঝতে পারলাম। সেটি হলো স্বামীজি আমেরিকায় যাচ্ছেন, আবার বলছেন ইংল্যান্ডে যাওয়ার পরিকল্পনা আছে। সব কিছুর শেষে কিন্তু নিজের মাতৃভূমি, নিজের স্বদেশ, স্বদেশে তিনি ফিরে আসবেন এবং ওই যে বলছেন প্রভুর কৃপায়, প্রভুর কাছ থেকে যা তিনি পেয়েছেন সেইগুলির সাহায্য নিয়ে তিনি দরিদ্রের দুঃখ দূর করা, বিধবার অশ্রু মোচন করা, নিরন্ন শিশুর মুখে অন্ন তুলে দেওয়ার কাজ করবেন। দেশাই মহাশয়কে লেখা চিঠি থেকে এই সত্য আমাদের সামনে উদ্ভাসিত হল। চিঠি শেষ করার বয়ানটি লক্ষ্য করুন। আশীর্বাদ আপনাদের বিবেকানন্দ। পরবর্তী চিঠি আর দীর্ঘ, সেই চিঠি আজকে আর আরম্ভ করব না। আজকে আমি আপনাদের সকলকে নমস্কার এবং শ্রদ্ধা, আগামী বর্ষের জন্য শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করি। নমস্কার নেবেন। ঠাকুরের জয়।